আসসালামু আলাইকুম। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, পরিবার পরিজন নিয়ে বাসায় আছো, নিরাপদে আছো। আমি জানি তোমাদের সবারই খুবই মন খারাপ, তোমাদের প্রিয় ক্যাম্পাস ঢাকা কলেজে আসতে পারছো না। কোভিড-19 কারণে আমাদের ঢাকা কলেজে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু হয়েছে অনেক আগে, যার কারণে তোমাদের শিক্ষার যে ধারাবাহিকতা কিছুটা বিঘ্ন হয়েছিল, কিন্তু সেটা সেই ক্ষতিটা কিছুটা পুষিয়ে নিতে পেরেছো আমার মনে হয়। এজন্য আমি প্রথমেই আমার ঢাকা কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমাদের সবার প্রিয় মাননীয় অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ স্যারকে আন্তরিকভাবে স্যারকে ধন্যবাদ জানাই এবং স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে স্যার এবং স্যারের পরিবার যেন এই কোভিড থেকে মুক্ত থাকেন এবং সুস্থ থাকেন সে দোয়া করছি। শুধু তাই না, আমি আমার ঢাকা কলেজের বৃহৎ পরিবারের সকল সদস্যের সুস্থতা কামনা করছি। প্রিয় ছাত্ররা, অনলাইন ক্লাস অনেক আগে থেকেই শুরু হয়েছে ঢাকা কলেজে, কিন্তু তোমাদের ভূগোলের ক্লাসটা আমাদের এখনো নেওয়া হয় নাই। আজ প্রথম একাদশের ক্লাসটা নেওয়া হবে। তার প্রধান কারণ হচ্ছে আমাদের থিওরি ক্লাস সম্পূর্ণভাবে সিলেবাস শেষ হয়ে যায় একাদশে, সে সাথে আমাদের প্র্যাকটিক্যালও অনেকাংশে শেষ হয়ে যায়, যার কারণে এই সময়টা ক্লাস নেওয়া হয় না। তারপরেও এখন আমরা আবার অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়া শুরু করছি। তবে এখানে তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমাদের যে বিষয়গুলা, যে অধ্যায়ের যে টপিকগুলা তোমাদের একটু সমস্যা আছে বা বুঝতে অসুবিধা ফিল করছো অথবা বুঝো নাই, তোমরা আমাদেরকে জানাবা। বিশেষ করে আমি এবং মুনমুন ম্যাডাম যারা তোমাদের একাদশের কোর্স টিচার, আমরা তাহলে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন তো ডিটেলস সিলেবাস আলোচনা করার সুযোগ নাই। তো যাই হোক, আজকে আমরা একাদশের ভূগোলের পঞ্চম অধ্যায় নিব। পঞ্চম অধ্যায় হচ্ছে জলবায়ু উপাদান ও নিয়ামক। আমরা জলবায়ুর উপাদান ও নিয়ামক শেখার আগে প্রথমেই আমাদের জানতে হবে আবহাওয়া কি। আবহাওয়া কি তোমরা সবাই জানো, যেহেতু এটা রিভিশন ক্লাস, তারপরেও আমার মনে হয় তোমাদের কম বেশি সবাই জানো। তারপর আবার বলছি, আবহাওয়া হচ্ছে বায়ুমণ্ডলের একটা অস্থায়ী অবস্থা। কোন একটা নির্দিষ্ট স্থানে, একটা নির্দিষ্ট দিনে বা সময়ে সেই স্থানের বায়ু চাপ, আর্দ্রতা, তাপমাত্রা, বৃষ্টিপাত, মেঘাচ্ছন্নতা, এই মৌলিক বিষয়গুলোর সমষ্টিকে আবহাওয়া বলে। আবহাওয়া একটা স্বল্পকালীন অবস্থাকে প্রকাশ করে, বায়ুমণ্ডলের একটা স্বল্পকালীন অবস্থাকে প্রকাশ করে আবহাওয়া। এই আবহাওয়া পরিবর্তনশীল। তারপরে আসি জলবায়ু কি। জলবায়ু হচ্ছে 25 থেকে 30 বছরের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়। যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল, তাহলে জলবায়ু পরিবর্তনশীল। আমরা তাহলে এখন আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে। এখন আসি জলবায়ুর উপাদান। জলবায়ুর উপাদান আর আবহাওয়ার উপাদান একই। জলবায়ুর উপাদানগুলো কি? তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ুর প্রবাহ, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত, মেঘাচ্ছন্নতা। এখন দেখি উপাদানগুলো কিভাবে কাজ করে। তাপমাত্রা, বায়ুমণ্ডলের উষ্ণতম এবং শীতলতম অবস্থাকে তাপমাত্রা বোঝানো হয়। পৃথিবীতে বা ভূপৃষ্ঠে অথবা বায়ুমণ্ডলের তাপের প্রধান উৎসই হচ্ছে কি? সূর্য। সূর্য থেকেই পৃথিবী উত্তপ্ত হয়। সূর্য থেকে যে আলোক রশ্মি পৃথিবীতে বা ভূপৃষ্ঠে এসে পতিত হয়, এই আসার সময় বায়ুমণ্ডলে কিছু তাপ বায়ুমণ্ডল শোষণ করে। বায়ুমণ্ডলে অবস্থিত বিভিন্ন গ্যাসীয় উপাদান, ধূলিকণা, জলীয় বাষ্প তাপ ধারণ করে। এভাবে বায়ুমণ্ডলে উত্তপ্ত হয়। যে তাপমাত্রা উষ্ণতম, সেটাকে উষ্ণতম জলবায়ু বলে। আর যে তাপমাত্রা কিছুটা কম বা মধ্যম, সে নাতিশীতোষ্ণ জলবায়ু বলে। আর যে বায়ুমণ্ডলের তাপমাত্রা
খুবই কম সেটা শীতল বা হিমমণ্ডল বা মেরুদেশীয় জলবায়ু বলে। এখন আসি বায়ুর চাপ। বায়ুর চাপ ও জলবায়ুর একটা গুরুত্বপূর্ণ উপাদান। বায়ু বিভিন্নভাবে চারিপাশ দিয়ে চাপ দেয়। বায়ুর চাপটাও নির্ভর করে বায়ুর তাপমাত্রার উপরে। উষ্ণ বায়ুর ঘনত্ব কম, যার কারণে উষ্ণ বায়ু হালকা হয় এবং হালকা হয়ে উপরে উঠে যায়। আর শীতল বায়ু তার ঘনত্ব বেশি, যার কারণে এর চাপও বেশি, এর জন্য সেটা উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয়। বায়ুর চাপ দুই ধরনের, উচ্চচাপ বিশিষ্ট বায়ু এবং নিম্নচাপ বিশিষ্ট বায়ু। আমরা যদি দেখি যে নিম্নচাপ বায়ু উষ্ণ হবে এবং সেটা সবসময় উপরের দিকে প্রবাহিত হবে, আর শীতল বায়ু ভারী হবে এবং নিচের দিকে প্রবাহিত হবে। এটাকে আমরা শীতল বায়ুটাকে আমরা সবুজ রং দিয়ে দেখাতে পারি বা নীল কালি দিয়ে। তাহলে বায়ুচাপ হলো দুই ধরনের, উচ্চচাপ বিশিষ্ট বায়ু এবং নিম্নচাপ বিশিষ্ট বায়ু। এরপরে আসি বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ জলবায়ুর একটা গুরুত্বপূর্ণ উপাদান। বায়ু কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে সেটা উপরে নির্ভর করে ওই অঞ্চলের জলবায়ু। যেমন কোন সাগর বা সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত বায়ু যখন কোন স্থলভাগে প্রবাহিত হয় তখন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে আসে, আর জলীয় বাষ্পপূর্ণ বায়ু কি হবে, বৃষ্টিপাত ঘটাবে। আর স্থলভাগ দিয়ে প্রবাহিত বায়ু শুষ্ক হয়, সেটা জলীয় বাষ্প থাকে না এবং সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে না। এবার আসি বায়ুর আর্দ্রতা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জলবায়ুর উপাদান। বায়ুর আর্দ্রতা হচ্ছে জলীয় বাষ্পের উপস্থিতিকে বায়ুর আর্দ্রতা বলে। জলীয় বাষ্পপূর্ণ বায়ু আর্দ্র হবে কারণ জলীয় বাষ্পপূর্ণ বায়ু দ্বারা বৃষ্টিপাত হবে। এবার আসি বৃষ্টিপাত। যে অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে সে অঞ্চলের জলবায়ু বা তাপমাত্রা যদি আমরা দেখি অনেক কম হয়। যেমন বাংলাদেশে বর্ষাকালে বা এই সিজনে যদি এখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, এখনো বৃষ্টির সিজন আসে নাই, জুনের 15 তারিখের পর থেকেই বায়ু প্রবাহের দিক পরিবর্তন হবে। তো যখন প্রচুর বৃষ্টিপাত শুরু হবে তখন এই যে এখন যে অবস্থাটা বিরাজ করছে প্রচন্ড গরম, সেই গরমটা থাকবে না। এগুলো গেল হচ্ছে জলবায়ুর বিভিন্ন উপাদান। এখন আমরা দেখবো যে জলবায়ুর নিয়ামক, কোন কোন নিয়ামক সমূহ বা কোন কোন প্রভাবক সমূহ একটা অঞ্চলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। প্রথমটা হচ্ছে অক্ষাংশ। অক্ষাংশের কারণে কিন্তু ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে সূর্যের তাপ প্রাপ্তিরও ভিন্নতা নির্ভর করে। যেমন এটা একটা আমরা ধরলাম পৃথিবী, এটা কি রেখা, নিরক্ষরেখা, মান কত 0 ডিগ্রি। আমরা জানি সূর্য সব সময় নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, তাই না? আস্তে আস্তে যত উত্তর দিকে যেতে যাবে ততই তীর্যকভাবে সূর্যরশ্মি পড়বে, তেমনি ভাবে যতই দক্ষিণ দিকে যাবে সূর্যরশ্মি তত তীর্যকভাবে পতিত হবে। এটা কি উত্তর গোলার্ধ, এটা দক্ষিণ গোলার্ধ, পশ্চিম পূর্ব। সূর্য সবসময় নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, যার কারণে এই অঞ্চলগুলা সবসময় খুব উত্তপ্ত এবং গরম থাকে। আর যতই উপরের দিকে মানে উত্তর গোলার্ধের দিকে বা 90 ডিগ্রি উত্তরের দিকে যেতে থাকবে ততই সূর্যরশ্মির পতনটা তীর্যকভাবে হবে। প্রতি 1 ডিগ্রি অক্ষাংশের জন্য 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। এভাবে অক্ষাংশের কারণে, অক্ষাংশের হ্রাস বৃদ্ধির কারণে জলবায়ুর পরিবর্তন হয়। এবার আসি উচ্চতা। একই অক্ষাংশে অবস্থিত বিভিন্ন স্থানে তাপমাত্রা ভিন্ন। যে স্থান যত বেশি উপরে অবস্থিত সেই স্থানের তাপমাত্রা তত কম। যতই উপরের দিকে যাওয়া যাবে ততই বায়ুর তাপ কমতে থাকবে। যেমন নিরক্ষ বিষুবরেখা অবস্থিত আফ্রিকার কিলিমানজারো কিন্তু পাহাড়ের উপরে প্রচন্ড বরফ দিয়ে আচ্ছাদিত। প্রতি 165 মিটার উচ্চতার জন্য 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। এরপর দেখি সমুদ্র থেকে দূরত্ব। সমুদ্র থেকে দূরত্বতার কারণেও কিন্তু এক একটা অঞ্চলের জলবায়ু মানে পরিবর্তিত হয়। যেমন যেসব দেশগুলা
বা যে ভূখণ্ডগুলা সমুদ্র তীরবর্তী সেই সব ভূখণ্ডের তাপমাত্রা কিন্তু খুব বেশি এক্সট্রিম হতে পারে না, সমভাবাপন্ন হয়। যেমন ধরো আমাদের বাংলাদেশের কথা আমরা যদি চিন্তা করি, বাংলাদেশের উপকূলীয় জেলা কোনগুলা? ভোলা, বরিশাল, চাঁদপুর, চট্টগ্রাম, এসব অঞ্চলগুলোতে শীতকালে কিন্তু খুব বেশি শীত অনুভূত হয় না, আবার গরমকালেও কিন্তু বেশি অনুভূত হয় না। কারণ সমুদ্র, আমরা জানি পানির তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি সময় থাকে এবং তাপ গ্রহণ করতেও বেশি সময় লাগে, যার কারণে সমুদ্র তীরবর্তী অঞ্চল থেকে দূরবর্তী অঞ্চলের ওয়েদার অনেক এক্সট্রিম হয়। বাংলাদেশে যেমন উত্তরবঙ্গে প্রচন্ড গরম এবং প্রচন্ড শীত অনুভূত হয়। এভাবে পৃথিবীর বিভিন্ন দেশগুলো যেগুলো ল্যান্ড লকড কান্ট্রি, সেসব দেশগুলোতেও কিন্তু এই অবস্থা বিরাজ করে। এরপর আসি বায়ু প্রবাহের দিক। বায়ু কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে সেটার উপরে নির্ভর করে যে সেখানকার জলবায়ু কেমন হবে। যেমন আমরা এর আগে বলেছি, জলীয়বাষ্পপূর্ণ বায়ু যদি সমুদ্র কোন স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হয় এবং তার পাশে যদি কোনো পাহাড় পর্বত বা উঁচু স্থান থাকে, বাধাপ্রাপ্ত হলে সেখানে তার পাদদেশে বৃষ্টিপাত হবে। তো এই বায়ু প্রবাহের দিকের উপর নির্ভর করে জলবায়ু নিয়ন্ত্রিত হয়। বৃষ্টিপাত, এখানে আরেকটু কথা বলি বায়ু প্রবাহের। যেমন অয়ন বায়ু প্রবাহিত অঞ্চলগুলোর দিকে যদি আমরা তাকাই, আমরা যখন বায়ু প্রবাহ পড়েছি, বায়ুর চাপ পড়েছি, নিয়ত বায়ু প্রবাহ পড়েছি, তখন অয়ন বায়ু শব্দটা শুনেছি। অয়ন বায়ু প্রবাহিত অঞ্চলগুলা পূর্ব দিকের দেশগুলা যদিও সমুদ্র উপকূলীয় অন্তর্ভুক্ত, কিন্তু তারপরেও পশ্চিমে যে দেশ মহাদেশগুলা বেশিরভাগই মরুভূমি, কারণ জলীয়বাষ্প সেখানে না থাকাতে বৃষ্টিপাত হয় না। আচ্ছা, বৃষ্টিপাত কিন্তু সবসময় বায়ু প্রবাহের উপরেও নির্ভর করে না। যেমন নিরক্ষীয় অঞ্চলে আমি একটু আগে একটা চিত্র দেখিয়েছি যে নিরক্ষীয় অঞ্চলে বায়ু প্রবাহ না হলেও অত্যধিক তাপমাত্রার কারণে, কারণ নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছরই লম্বভাবে কিরণ দেয়। এই সারা বছর লম্বভাবে কিরণ দেওয়ার জন্য কি হয় যে আমরা যদি মানচিত্রে লক্ষ্য করি, নিরক্ষীয় অঞ্চলে কিন্তু স্থলভাগের চাইতে জলভাগের পরিমাণ বেশি, যার কারণে অতিরিক্ত তাপের কারণে পানি বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায় এবং পরিচালন প্রক্রিয়া প্রতিদিন বিকালের দিকে বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের কারণে নিরক্ষীয় অঞ্চলে কিন্তু অত বেশি গরম হয় না, কারণ প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, যার কারণে তাপমাত্রা ফল করছে। এবার সমুদ্র স্রোতও জলবায়ুর নিয়ন্ত্রণের একটা অন্যতম নিয়ামক। যেসব অঞ্চলের উপর দিয়ে বা পাশ দিয়ে বা উপকূল দিয়ে যেসব দেশের বা রাষ্ট্রের পাশ দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হয়, সেসব দেশগুলা মানে শীত প্রধান অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও সেখানে বরফ জমতে পারে না। আবার উষ্ণমণ্ডলীয় অঞ্চলে অবস্থান হওয়া সত্ত্বেও শীতল সমুদ্র স্রোতের কারণে সেখানে বরফ জমে। তারপর আসি পর্বতের অবস্থান। পর্বতের অবস্থানের কারণেও কিন্তু একটা অঞ্চলের জলবায়ু নিয়ন্ত্রিত হয়। যেমন বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশ ভারতের ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি হিমালয় পর্বত। হিমালয় পর্বতের অবস্থানের কারণে কিন্তু বাংলাদেশ এবং ভারত মরুভূমি হয় নাই, কারণ বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পপূর্ণ বায়ু যখন প্রবাহিত হয়ে হিমালয়ে বাধাপ্রাপ্ত হয়, তার পাদদেশে বৃষ্টিপাত হচ্ছে। আবার সাইবেরিয়া থেকে শীতল বাতাস হিমালয়ের জন্য এই উপমহাদেশে প্রবেশ করতে পারে না। এভাবে পর্বত, কোন একটা অঞ্চলে পর্বতের অবস্থান জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। এরপরে আসি বনভূমি। বনভূমিও একটা অঞ্চলের জলবায়ুকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করে। যেমন আমরা যদি লক্ষ্য করি, যেসব জায়গায় গাছপালা বেশি, সেখানে বড় বড় গাছ হলে তার নিচে মাটিগুলো সিক্ত থাকে, আর্দ্র থাকে। আবার অতিরিক্ত গাছপালা বা অনেক গাছপালা কি করে, বাষ্পীয় প্রসারণ করে। ওইখানে যে বাষ্পীভবন হয়, সেখানেও কিন্তু দেখা যায় আশেপাশে বৃষ্টিপাত না হলেও ওই বনভূমিতে বৃষ্টিপাত হয়। যার কারণে বনভূমি অঞ্চলগুলোতে আমাদের দেশে যদি দেখো, দক্ষিণ পূর্ব এবং সুন্দরবন, এসব জায়গাগুলোতে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে এবং বৃষ্টিপাত হলেও তাপমাত্রা এক্সট্রিম হতে পারে না। আচ্ছা, ভূমির ঢাল। ভূমিটা কোন দিকে ঢালু? সূর্যের দিকে ঢালু ভূমি উত্তপ্ত হয় বেশি, আর তার ঠিক প্রতিবাদী স্থানে কম উত্তাপ হয়। এই ভূমির ঢালও একটা অঞ্চলের বা একটা জায়গার জলবায়ুটাকে বা ওখানকার তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা সবকিছুকে নিয়ন্ত্রণ করে।
তারপরেরটা দেখি মাটির বিশেষত্ব। মাটির বিশেষত্ব মানে হচ্ছে মাটির গুণাগুণ আর কি। মাটি টেক্সচারটা কি ধরনের, মাটি কি বালুকাময় নাকি কর্দমাক্ত? বালুকাময় মাটি খুব দ্রুত উত্তপ্ত হয়ে যাবে, আবার খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে। আর যেগুলো কর্দমাক্ত সেগুলো পানি থাকে, ভেজা থাকে, খুব দ্রুত গরম হতে পারে না, আবার খুব দ্রুত ঠান্ডা হয় না। এর জন্য মরুভূমি অঞ্চলগুলো দেখা যায় যে দিনের বেলা প্রচন্ড গরম থাকে, আর রাতের বেলা ওই মরুভূমিগুলা শীতল হয়। এবং এই জন্য মরুভূমি দিনের বেলাকে গ্রীষ্মকাল আর রাতের বেলাকে শীতকাল বলা হয়। এরপরে আসি মেঘাচ্ছন্নতা। মেঘাচ্ছন্নতা জলবায়ু নিয়ন্ত্রণের একটা অন্যতম নিয়ামক। মেঘমুক্ত আকাশ আর মেঘাচ্ছন্নতা আকাশে চাইতে অনেক শীতল আবহাওয়া বিরাজ করে। যেমন দিনের বেলা যদি আকাশে মেঘ থাকে তাহলে সূর্যের যে প্রখরতা সেটা এসে পড়ে না, কিন্তু রাতের বেলা যদি আকাশ মেঘাচ্ছন্নতা থাকে তাহলে প্রচন্ড গরম অনুভূত হয়। কারণ পৃথিবীতে যে সূর্যের আলো বা তাপ আসে সেটা যখন আবার বিকিরণ করে চলে যেতে মহাশূন্যে ফেরত যায়, তখন মেঘের কারণে বাধাপ্রাপ্ত হয়। আর বাধাপ্রাপ্ত হলে সেটা আবারও ফিরে আসে এবং পৃথিবীকে আরো উত্তপ্ত করে তোলে। এর জন্য মেঘাচ্ছন্ন আকাশ থেকে নির্মল আকাশ সুন্দর এবং ঠান্ডা জলবায়ু বা বায়ুকে নির্দেশ করে। এগুলো হচ্ছে মোটামুটি জলবায়ুর নিয়ামক। তো আমরা আজকে একটু পর্যন্ত দেখব আবহাওয়ার উপাদান এবং নিয়ামক সমূহ বা জলবায়ু উপাদান অথবা নিয়ামক সমূহ। আমরা পরবর্তীতে তাপমণ্ডল, নিহত বায়ু প্রবাহ এগুলো আলোচনা করব। আর তোমাদের যেগুলো প্রবলেম থাকবে সেগুলো আমি আগে বলেছি, তোমরা আমাদেরকে জানাবে, তাহলে আমরা সেগুলো নিয়ে ডিসকাস করব। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, বাসায় থাকো, অপ্রয়োজনে বাসা থেকে বের হবে না। খুব দরকার হলে বের হলে মাস্ক এবং গ্লোভস পরে বের হবে। তো সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।